তখন কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আপনার ব্রেন অবশ্যই আইডিয়া জেনারেট করবে। আইএলটিএস রাইটিং টেস্ট 2 লিখতে গিয়ে আমাদেরকে সবচেয়ে বেশি যে সমস্যা ফেস করতে হয় সেটি হচ্ছে আইডিয়া জেনারেশন। আজকের ভিডিওতে আমি তার পার্মানেন্ট সলিউশন দিতে যাচ্ছি। একদম ঠিক শুনেছেন, পার্মানেন্ট সলিউশনই আপনি পেয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে ব্যবহার করা যে টেকনিকগুলো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, এবং এগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আইডিয়া জেনারেশন নিয়ে আপনার কোনোই সমস্যা হবে না। মূল আলোচনা শুরু করব, তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে আপনার চেনা জানা যারা আছে তাদেরও অবশ্যই কাজে আসবে। সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সবচেয়ে যেটি পছন্দ করি সেটি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবগুলো কমেন্টের অনেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আইএলটিএস রাইটিং টাস্ক 2তে ভালো করার জন্য আমি আপনাকে দুইভাবে আইডিয়া জেনারেশনে খুবই দক্ষ হতে বলবো। প্রথমত, আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে অবশ্যই টপিক ধরে ধরে এবং কোয়েশ্চেনের টাইপ অনুযায়ী আইডিয়া জেনারেট করা শিখতে হবে, প্রচুর আইডিয়া জেনারেট করতে হবে। দ্বিতীয়ত, এক্সাম হলে যখন আছেন, যখন পরীক্ষা দিবেন, তখন আপনি যা আইডিয়া জেনারেট করবেন তা আগেই নোট নিয়ে দেন আনসার শুরু করবেন। এই দুটি বিষয়ে যদি আপনি খুব দক্ষ হয়ে যান তাহলে আপনি আইডিয়া জেনারেশন কেন, এটাতে তো অবশ্যই ভালো করবেন, আপনি আইএলটিএসের রাইটিং টাস্ক 2তে স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবেন। এখন এখানে একটি কথা বলে রাখি, সেটি হলো অবশ্যই মনে রাখবেন, আপনি প্রস্তুতি নেওয়ার সময় যখন টপিক ধরে ধরে কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আইডিয়া জেনারেট করছেন, এটি আপনাকে অবশ্যই হেল্প করবে হলে, মানে এক্সাম হলে যখন আপনি এক্সাম দিচ্ছেন তখন কতটা ইফেক্টিভ ওয়েতে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। মানে প্রস্তুতি মূল বিষয়, পরীক্ষার হলে জাস্ট এটি আপনি অ্যাপ্লাই করে আসবেন। তো চলুন প্রথমে আলোচনা করি, আমরা যখন প্রস্তুতি নিব তখন টপিক ধরে ধরে কোয়েশ্চেনের টাইপ অনুযায়ী কিভাবে আইডিয়া জেনারেট করতে পারি। আর এটি আমি স্ক্রিন শেয়ার করে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। একটি কথাও এদিক সেদিক করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন, নোট নেন অ্যান্ড ডু দ্য সেম। তো এটির জন্য আমি টপিক নিয়েছি টপিক নাম্বার 3, আর টপিকটি হলো ওয়ার্কিং ফ্রম হোম ভার্সাস অফিস ওয়ার্ক। এটি টপিক নাম্বার 3 কেন? কারণ এটি নেওয়া হয়েছে সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বই থেকে। এটি পেয়ে যাবেন পেজ নাম্বার 67-এ। যারা বইটি সংগ্রহ করেছেন তারা বইটি ওপেন করে বসেন, কারণ ক্লাসটি আপনার অনেক কাজে আসতে যাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই বইয়ের চ্যাপ্টার 3 কীভাবে কাজে লাগাবেন, সেটি আপনি আনসার পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আর যারা বইটি সংগ্রহ করেননি, বইটি সংগ্রহ করে তারপরে এই ভিডিও আরও ইফেক্টিভলি কাজে লাগাতে পারবেন। যাই হোক, আমরা টপিক পেয়ে গেছি, এবার কোয়েশ্চেন টাইপটা একটু দেখে নিব। কোয়েশ্চেন টাইপ নিয়েছি ডিসকাশন এসে। তো কোয়েশ্চেনটি হলো, সাম পিপল আর্গু দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার while others believe that working in an office is more effective. Discuss both views and give your opinion. তো এটি হচ্ছে ডিসকাশন এসে, বোথ ভিউজ এসেও আমরা এটাকে বলে থাকি। এই অনুযায়ী আপনাকে আইডিয়া জেনারেট করা শিখতে হবে, কারণ আপনি যখন আইডিয়া জেনারেট করছেন বাসায় বসে একটি টপিক সম্পর্কে অনেক ডিসকাশন করেন, অনেক আলোচনা করেন, হ্যাঁ এটি নিয়ে কী কী আলোচনা করা যেতে পারে সেগুলো পড়াশোনা করতে হবে আপনাকে। তো সেটির জন্য সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বই আপনাকে অনেক হেল্প করবে, কারণ আমি এখানে আইডিয়া জেনারেশনকেই মূল কেন্দ্রবিন্দু ধরবো এই বইয়ের, কারণ এই বইয়ের দুটো চ্যাপ্টার ডেডিকেটেডলি আমি আইডিয়া জেনারেশনের জন্য রেখেছি। একটি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, যেটি এখানে আমি আলোচনা করছি, এবং চ্যাপ্টার নাম্বার 4। তো আপনি একটা এসে যদি খুব ভালো করে লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আইডিয়া জেনারেট করতে হবে, কিন্তু আইডিয়া জেনারেশনের আগে আপনাকে যেটি অবশ্যই জানতে হবে সেটির নাম হচ্ছে স্ট্রাকচার। সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইয়ের প্রথম চ্যাপ্টারটি হলো স্ট্রাকচার নিয়ে। এখানে আপনি 5 কোয়েশ্চেন টাইপ যা আছে সেটির খুব সুন্দর করে স্ট্রাকচার পেয়ে যাবেন। যেমন এটি চ্যাপ্টার 1 থেকে আমি নিয়েছি বইয়ের। এটি হচ্ছে স্ট্রাকচার। আপনাকে স্ট্রাকচার অনুযায়ী আইডিয়া জেনারেট করা শিখতে হবে, তাহলে আইডিয়াগুলো মোর অর্গানাইজড হবে। আপনি একটি বিষয় খুব ভালো করে মনে রাখবেন, আপনি স্ট্রাকচার অনুযায়ী আইডিয়া যদি দিতে না পারেন, শুধু এলোমেলো আইডিয়া জেনারেট করে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2তে খুব বেশি ভালো মার্ক পাবেন না। এবং আমরা অনেক আইডিয়া জেনারেট করি, সেগুলো কোনো স্ট্রাকচার মেনটেন করে না, এবং অনেক লিখে আসি, আলটিমেটলি ভালো মার্ক আসে না। আমরা জানিও না কেন আসে নাই, তার কারণ হলো আপনি স্ট্রাকচার মেনটেন করে লিখেন নাই। তো এই হলো স্ট্রাকচার। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1 যেখানে আপনি আইডিয়ার দরকার হবে, বডি প্যারাগ্রাফ 2 যেখানে আইডিয়ার দরকার হবে, বডি প্যারাগ্রাফ 3 যেখানে আইডিয়ার দরকার হবে, এবং কনক্লুশন।
ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আসলে বডি প্যারাগ্রাফ 1, 2 এবং 3-তে যা লিখবেন সেটিরই সংক্ষিপ্ত আকারে লেখা আর কি। সুতরাং আইডিয়া জেনারেট করতে হবে বডি প্যারাগ্রাফ 1 এর জন্য, 2 এর জন্য এবং 3 এর জন্য। তো চলুন আমরা আইডিয়া জেনারেট করব কিভাবে এবং আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপগুলো সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইতে কিভাবে শেয়ার করা আছে, সেটি আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আইডিয়া ম্যাক্সিমাইজ করতে পারবেন সেটি জেনে নিই। তো আমি এই কোয়েশ্চেন টাইপের জন্য 3টি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ শেয়ার করেছি। একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এর জন্য, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 এর জন্য, আরেকটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 3 এর জন্য। তো স্বভাবতই আপনি বডি প্যারাগ্রাফ 1 এর জন্য কী ধরনের আইডিয়া জেনারেট করবেন? অবশ্যই ফার্স্ট ভিউ যেটি বলেছে এখানে, সাম পিপল আর্গু দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার, মানে ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার এটি অনেক মানুষ কেন মনে করে সেটার পক্ষে আপনাকে আর্গুমেন্টস শো করতে হবে। তো এটার জন্য আপনি কি কি রিজনস দিতে পারেন কেন মানুষ মনে করে ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার। তো এখানে আমি দুটো রিজন রেখেছি। প্রথমটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটি হচ্ছে আপনার আইডিয়া, এটা আপনাকে জেনারেট করতেই হবে। এটি হচ্ছে মূল আইডিয়া যেটি সম্পর্কে আপনি লিখবেন, এটা আপনাকে জেনারেট করতে হবে, এটি থাকতে হবে। এবং এটি তো আমি রেখেছি, সাথে এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। শুধু এটি লিখে রেখে আসলে তো আপনাকে মার্ক দেবে না, এটি আপনাকে যুক্তি সহকারে তুলে ধরতে হবে কেন মানুষ মনে করে যে ফ্লেক্সিবিলিটি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য আপনার ওয়ার্কিং ফ্রম হোম বেটার। তো এটি আমি এক্সপ্লেন করে এখানে বুঝিয়ে দিয়েছি। যেমন ওয়ার্কিং ফ্রম হোম অ্যালাউস এমপ্লয়িজ টু সেট দেয়ার ওন স্কেডিউল, ম্যানেজ পার্সোনাল রেসপন্সিবিলিটিস অ্যালংসাইড ওয়ার্ক টাস্ক। এটি আপনার আইডিয়া জেনারেট হয়ে গেলেও আপনি এখন জানেন যে কী কী আপনি এই বিষয়ে লিখতে পারেন। দ্বিতীয় যে রিজন সেটি রেখেছি রিডিউস কমিউট টাইম। কমিউট মানে কি? আমরা যখন ওয়ার্ক প্লেসে যাতায়াত করি সেটাকে আসলে কমিউট হিসেবে এই ইংলিশে আমরা ব্যাখ্যা করতে পারি, বলতে পারি যে কমিউট টাইম বাঁচিয়ে দেয় আমাদের। যেমন ধরেন এখানে আমি ব্যাখ্যা করেছি, এটা বলতে আমি কী বুঝিয়েছি, এমপ্লয়িজ সেভ টাইম অ্যান্ড মানি বাই এলিমিনেটিং দ্য নিড ফর ডেইলি কমিউটিং টু অফিস। যে অফিসে যাতায়াতের জন্য যে সময়টা লাগে এটা বেঁচে যায়, তাই ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার। তো এই দেখেন আপনি আইডিয়া কি? ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দ্বিতীয় আইডিয়া কি? রিডিউস কমিউট টাইম। এই দুটো হচ্ছে আপনার আইডিয়া। এটি নিয়ে আপনি কী কী লিখতে পারেন সেটিও কিন্তু এই বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তার মানে এই বইয়ের এই বিষয়গুলো যদি আপনি পড়াশোনা করেন, প্রতিদিন এভাবে পড়েন, তাহলে এই বিষয়গুলো আপনার মধ্যে চলে আসবে। তখন যেটি হবে, আপনি ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ওয়ার্ক ইন অফিস এই রিলেটেড যে কোয়েশ্চেনে আসুক না কেন, আপনার আইডিয়া জেনারেট করতে কোনোই সমস্যা হবে না। কোয়েশ্চেন যাই হোক না কেন, কোয়েশ্চেন আপনার 100% কোনো বই থেকে কখনোই কমন পড়বে না, কিন্তু টপিক কমন পড়বে। এবার আসেন আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 2, যেটি আমরা বডি প্যারাগ্রাফ 2-তে অ্যাপ্লাই করব, সেটির জন্য কী কী আইডিয়া হতে পারে। তো অবশ্যই যারা এই সম্পর্কে বলে যে ওয়ার্কিং ইন অফিস ইজ বেটার, সেটি কেন বলে তারা, আমি প্রথম রিজন রেখেছি স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট। অনেক স্ট্রাকচার্ড হয়, যেটি বাসায় আসলে সম্ভব না, বাসায় অনেক কেওয়াস থাকে। তো স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট বলতে আমি কী বুঝিয়েছি সেটা এখানে ব্যাখ্যা করা আছে, আপনি পড়ে নেবেন। অফিসেস প্রোভাইডেড আ স্ট্রাকচার্ড অ্যান্ড ফোকাস এনভায়রনমেন্ট হুইচ ক্যান ইনহ্যান্স প্রোডাক্টিভিটি অ্যান্ড কোলাবোরেশন, যেটাও বাসায় থেকে সম্ভব না। এই জন্য অনেকে বিলিভ করে ওয়ার্কিং ইন অফিস ইজ বেটার। দ্বিতীয় রিজন হলো সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড নেটওয়ার্কিং। তো অফিসে গিয়ে আসলে সোশ্যাল ইন্টারাকশন বা নেটওয়ার্কিং তৈরি করাটা অনেক সহজ, বাসায় বসে সেটা সম্ভব না। তো এটা আমি ব্যাখ্যা করে এখানে বুঝিয়ে দিয়েছি। ওয়ার্কিং ইন অ্যান অফিস প্রোভাইডস অপরচুনিটিস ফর ফেস টু ফেস ইন্টারাকশনস which are crucial for building professional relationships and team dynamics, যেটা আপনি বাসায় বসে কখনোই পারবেন না। এই কারণে এই দলের মানুষ যারা মনে করে যে অফিসে বসে কাজ করাটা বেটার, তারা এই কারণে বিশ্বাস করে। তো আইডিয়া দুটো কী কী? প্রথম আইডিয়া হচ্ছে স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টের জন্য, দ্বিতীয় আইডিয়া হলো সোশ্যাল ইন্টারাকশন এবং নেটওয়ার্কিংয়ের জন্য। তো বডি প্যারাগ্রাফ 2 এর জন্য কিন্তু আমাদের আইডিয়া জেনারেট করা শেষ। আমরা বডি প্যারাগ্রাফ 1-এ দুটো রিজনের কারণে মানুষ ওয়ার্কিং ফ্রম হোম বেটার মনে করে, এবং বডি প্যারাগ্রাফ 2-তে আমরা লিখব দুটো রিজনের কারণে মানুষ মনে করে ওয়ার্কিং ইন অফিস ইজ বেটার। এইবার আপনার অপিনিয়ন দিতে হবে, সেটার জন্য আপনাকে আমি অবশ্যই বলবো যে আপনি বডি প্যারাগ্রাফ 3 লিখবেন। তো বডি প্যারাগ্রাফ 3-এ আপনি অনেকভাবেই বলতে পারেন, মানে আমি বলবো 3ভাবে বডি প্যারাগ্রাফ 3 লিখতে পারেন। প্রথমত আপনি লিখতে পারেন যে আপনি ফার্স্ট ভিউ সাপোর্ট করেন, মানে আপনি মনে করেন ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার, তো সেই সম্পর্কে আপনার যুক্তি দিলেন।
অথবা আপনি লিখতে পারেন ওয়ার্কিং ইন অফিস ইজ বেটার, সে সম্পর্কে আপনি আপনার যুক্তি তুলে ধরতে পারেন। অথবা আমি আপনাকে বলবো এই ধরনের এসেতে ব্যালেন্সড অ্যাপ্রোচ বা হাইব্রিড অ্যাপ্রোচ আপনি আপনার অপিনিয়ন হিসেবে তুলে ধরতে পারেন। সেটি কীরকম? আপনি বলবেন দুটো যদি কম্বাইন করে কিছু করা যায় তাহলে বেটার হয়। এই যুক্তি অনেক বেশি ভালোভাবে আপনি তুলে ধরতে পারবেন। সেটি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 3-তে আমি রেখেছি। যেমন হাইব্রিড অ্যাপ্রোচ যদি হয়, আপনি যদি বলেন যে হাইব্রিড অ্যাপ্রোচ আমি বিশ্বাস করি, তাহলে আপনাকে দুটো নিয়েই কথা বলতে হবে। যেমন দুটো রিজন আপনি এই বডি প্যারাগ্রাফ 3-তে তুলে ধরবেন। প্রথম রিজন হবে ফ্লেক্সিবিলিটি উইথ স্ট্রাকচার। ফ্লেক্সিবিলিটি উইথ স্ট্রাকচার বলতে আমি কী বোঝাতে চেয়েছি সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে আমি লিখেছি আ মিক্স অফ বোথ অফিস অ্যান্ড হোম ওয়ার্ক অ্যালাউস employees to benefit from both of the worlds, like the flexibility of remote work and the structure of office work. এখানে আমি বোঝাতে চেয়েছি, আমি আপনাকে আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। মনে করুন 5 দিন আপনাকে অফিস করতে হয়, আপনি বোঝাতে চাচ্ছেন 2 দিন যদি ওয়ার্ক ফ্রম হোম হয় এবং বাকি 3 দিন যদি অফিসে কাজ করতে হয়, তাহলে খুব ফ্লেক্সিবল একটা লাইফ লিড করা যাবে। তো এই জন্য আমরা ফ্লেক্সিবিলিটি উইথ স্ট্রাকচার এই আর্গুমেন্টে কথা বলতে পারি। ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ হয়ে গেল। দ্বিতীয় যে রিজন আমি দেখিয়েছি সেটা হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড অটোনমি। এখানে এটির ব্যাখ্যা হলো আ হাইব্রিড অ্যাপ্রোচ ক্যান ফস্টার বোথ কোলাবোরেটিভ ওয়ার্ক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্টিভিটি অ্যাডাপ্টিং টু ভেরিয়াস টাস্কস অ্যান্ড টিম নিডস। মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আপনি 2 দিন অফিস করলেন বাসা থেকে আর 3 দিন অফিস করলেন অফিসে গিয়ে, এটা যদি করা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ভাব আসবে আপনার মধ্যে, অটোনমি যেটা। আরেকটি হলো কোলাবোরেশন, যে হ্যাঁ আপনি 3 দিন সুযোগ পাচ্ছেন টিমে কাজ করার, তখন এটার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং মানুষ অনেক ফ্লেক্সিবল ফিল করবে এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল করবে। তো এই যে আপনি আইডিয়া জেনারেট করলেন প্যাসেজ 3 এর জন্য, সেটা কিন্তু প্যাসেজ 3-তে আপনি খুব সুন্দর করে তুলে ধরতে পারবেন। তো মনে রাখবেন বাসায় বসে আইডিয়া জেনারেশনের জন্য আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এক টপিক নির্ধারণ করবেন, পরে টপিক অনুযায়ী একটি কোয়েশ্চেন নেবেন, যেটি সবার জন্য আজ রাইটিং টাস্ক 2-তে পেয়ে যাবেন। প্রতিটি কোয়েশ্চেন টাইপের জন্য আমি 5টি করে কোয়েশ্চেন রেখেছি, যেগুলো অনুযায়ী আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। হাওয়েভার প্রথমে টপিক নির্ধারণ করবেন, পরে হচ্ছে কোয়েশ্চেন অনুযায়ী স্ট্রাকচার কী হবে সেটি। এইবার সেই স্ট্রাকচার অনুযায়ী প্রতিটি বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3 এর জন্য কয়টি করে আপনি রিজন বা আইডিয়া তুলে ধরবেন, সেটির খুব ছোট একটা এক্সপ্লেনেশন আগে জানবেন, তারপরে বড় এক্সপ্লেনেশনটা জেনে নেবেন। তো আমরা শিখে ফেললাম বোথ ভিউজ এসের জন্য কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে। এবং যেহেতু এইখানে যদি অপিনিয়ন চাই 3টি বডি প্যারাগ্রাফ লিখতে হয়, বডি প্যারাগ্রাফ 1 এর জন্য কী ধরনের আইডিয়া জেনারেট করবেন, বডি প্যারাগ্রাফ 2 এর জন্য কীরকম, বডি প্যারাগ্রাফ 3 এর জন্য কীরকম, সেভাবে কিন্তু এখানে আইডিয়া জেনারেট করে দেওয়া আছে। এবং আপনি অবশ্যই এইভাবে পড়াশোনা করবেন আইডিয়া জেনারেটের জন্য। যদি এইভাবে পড়াশোনা করেন তাহলে আপনি স্ট্রাকচার অনুযায়ী সুন্দর করে আইডিয়া জেনারেট করতে পারবেন এবং খুব ভালো একটি এসে লিখতে পারবেন। এবার জানার বিষয় হলো কিভাবে এক্সাম হলে বসে আপনি আইডিয়া জেনারেট করবেন। ডোন্ট স্কিপ দিস পার্ট, দিস ইজ দ্য ম্যাগনেটিক পার্ট অফ দিস ভিডিও। কারণ আপনি এক্সাম হলে বসে কতটা ইফেক্টিভলি আইডিয়া জেনারেট করছেন সেটি আপনাকে আলটিমেটলি স্কোর ম্যাক্সিমাইজ করতে সহায়তা করবে। তো চলুন জেনে নেই এই যে আইডিয়া আমরা জেনারেট করলাম একটি টপিকের জন্য, একটি স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য এবং একটি স্ট্রাকচার মেনটেন করে, সেটি কীভাবে আলটিমেটলি এক্সাম হলে আপনি অ্যাপ্লাই করবেন। আইডিয়া জেনারেশন ইন দ্য এক্সাম হল। এক্সাম হলে আইডিয়া জেনারেট করার জন্য আমি আপনাকে 3 মিনিট ইনভেস্ট করতে বলবো। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, নট ওয়েস্ট অফ টাইম, অলওয়েজ মনে রাখবেন। এই 3 মিনিট আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটি বলে দিচ্ছি। আপনার কাজ হলো কোয়েশ্চেনটি খুব মনোযোগ দিয়ে পড়বেন। যেমন এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটি আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব। কাজকে এটির টপিক কী এবং আমাকে কী নিয়ে আলোচনা করতে বলেছে এবং কোয়েশ্চেন কোন টাইপের, এটি যখন আপনি নির্ধারণ করে ফেলবেন, এইবার কাজ হচ্ছে কোয়েশ্চেন যে বুকলেটটি আপনাকে দিয়েছে, মানে কোয়েশ্চেনের জন্য যে শিটটি আমাদেরকে দেয়, সেটিতে কোয়েশ্চেনের পাশেই আমি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ লিখে রাখবো। তো সেটি কিভাবে করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডু দিস, এক্স্যাক্টলি ডু দিস। কোয়েশ্চেন বুকলেটে আপনি ঠিক এইভাবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে লিখে রাখবেন। যেমন বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কোন দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটি একদম এইভাবে আমি যেভাবে লিখে রাখছি সেভাবে লিখে রাখবেন। বডি প্যারাগ্রাফ 2-তে আপনি কোন দুটি পয়েন্ট নিয়ে লিখতে চাচ্ছেন সেটি এভাবে লিখে রাখবেন। এবং বডি প্যারাগ্রাফ 3-তে আপনি কী ধরনের অ্যাপ্রোচ
ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন সেটি লিখে রাখবেন। যেমন বডি প্যারাগ্রাফ 1-এর জন্য আমি নিয়েছি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি আপনাকে সাজেস্ট করব কোনো পয়েন্ট লেখার জন্য আপনি 3 ওয়ার্ডের বেশি খরচ করবেন না। সবচেয়ে ভালো হয় 2 ওয়ার্ডে যদি আপনি আপনার পয়েন্টটি এখানে বা আইডিয়াটি এখানে লিখে রাখতে পারেন, এটা বেস্ট অ্যাপ্রোচ। এবং দ্বিতীয়টি বলেছি রিডিউস কমিউট টাইম। বডি প্যারাগ্রাফ 2-তে আমি আলোচনা করব স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট এবং দ্বিতীয় রিজনটি হবে সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড নেটওয়ার্কিং। আর বডি প্যারাগ্রাফ 3-তে আমার আলোচনার বিষয় হলো হাইব্রিড অ্যাপ্রোচ। কেন আমি মনে করি হাইব্রিড অ্যাপ্রোচ আমি নিব, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি উইথ স্ট্রাকচার অ্যান্ড কোলাবোরেশন অ্যান্ড অটোনমি। এই যে সুন্দর করে আপনি বডি প্যারাগ্রাফ 1-এর পয়েন্ট, বডি প্যারাগ্রাফ 2-এর পয়েন্ট এবং বডি প্যারাগ্রাফ 3-এর পয়েন্ট একদম স্ট্রাকচারে নিয়ে আসলেন, এটি আপনাকে সুন্দর এসে লিখতে সাহায্য করবে, যেটি স্ট্রাকচার্ড হবে, ওয়েল অর্গানাইজড হবে, আপনাকে মার্ক ম্যাক্সিমাইজ করতে সহায়তা করবে। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, এটি আপনি কেন করবেন? মূল কারণ হলো আপনি যখন কোয়েশ্চেন পড়তেছেন তখন কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আপনার ব্রেন অবশ্যই আইডিয়া জেনারেট করবে। সেই আইডিয়াগুলো যখন প্রথমবার পড়তেছেন যত সুন্দর করে আইডিয়া জেনারেট করবে, আপনি যদি এরকম করে না লিখে আপনি মূল এসে লেখা শুরু করে দেন, তাহলে দেখবেন এসে লিখতে গিয়ে মাঝখানে আপনি যে প্রথমে আইডিয়া জেনারেট করেছেন সেটা ভুলে যাবেন মাঝপথে। তাই এটা লিখে রাখা জরুরি, কারণ আপনি লিখতেছেন প্রথম পয়েন্ট লেখা শেষ, এখন দ্বিতীয় পয়েন্ট মনে করার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে না। আপনি জাস্ট এই যে নোটের কাছে যাবেন, নোটে প্রথমটি লেখা শেষ, দ্বিতীয়টা ছিল এটি, এবার দ্বিতীয়টি লিখব। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2-তে প্রথমটি এটি ছিল, দ্বিতীয়টি এটি ছিল, লিখে ফেললেন। এই যে আপনি স্ট্রাকচারে নিয়ে আসলেন নিজের চিন্তা ভাবনাকে এবং সেটি লিখে রাখলেন, 3 মিনিট আসলে ইনভেস্টমেন্ট, নট ওয়েস্ট অফ টাইম। এই কাজটি আপনি করবেন আইডিয়া জেনারেশন ইন দ্য এক্সাম হল। ডু ইট অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর স্কোর ইন আইএলটিএস রাইটিং টাস্ক 2। আর আমি আপনাকে সাজেস্ট করব সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি, ড্রিমেড ফাউন্ডেশন। এখানে আমি লোগো শেয়ার করছি যাতে চিনতে সুবিধা হয়। আপনারা আমাদের ফেসবুক পেজ, তারপর হচ্ছে এটির একটা ইউটিউব চ্যানেল আছে ড্রিমেড ফাউন্ডেশনের, সেটি ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি অবশ্যই কালেক্ট করেন। এইভাবে অনেক আইডিয়া জেনারেট করেন, স্ট্রাকচার অনুযায়ী আপনি অনেক ভালো করবেন। আর আপনারা হয়তো অলরেডি জানেন আমার আরেকটি বই আছে, সেটি হচ্ছে, এটি সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2, আর এটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। এই দুটি বই সংগ্রহ করুন। হাজার হাজার মানুষ এই দুটি বই সংগ্রহ করে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে, এবং বই দুটো আপনি হাতে পাওয়ার পরেই বলবেন দিজ আর দ্য বেস্ট বুকস। ওকে, সো টেক প্রিপারেশন লাইক দিস, এবং খুব ভালো প্রিপারেশন নেন এবং আইএলটিএস স্কোর ম্যাক্সিমাইজ করেন। আর যেমনটি বলেছিলাম, শেয়ার দিস ভিডিও, কমেন্ট অন দ্য ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।